যে আজকে আমাদের জাউলগাছি অঞ্চল তৃণমূল কংগ্রেসের ডাকে আমাদের এখানে তিনটি পার্ট আছে। একটার আমাদের সভাপতি সুবীর, আরেকটা রেন্টু, আর আরেকটা হলো রফিক। এই তিনজন সভাপতির ডাকে আজকে আমাদের যে কর্মী সভা এবং শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান, এই অনুষ্ঠানের প্রিয় সভাপতি আমাদের রফিক। মঞ্চে উপস্থিত আছেন আমাদের ভাঙড় 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি এবং পূর্তের কর্মাধ্যক্ষ শাহজাহান ভাই আছেন। দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদের কৃষি সেচ সমবায়ের কর্মাধ্যক্ষ আমাদের বাহারুল আছে। এই ব্লকের আমাদের লড়াকু নেতা, আপনারা জানেন একটা সময় তার জীবনও চলে যেতে বসেছিল, ভয়ঙ্কর পরিস্থিতিতে সে বেঁচে গেছে। আমার ছোট ভাইয়ের মতো আমাদের দলের নেতা আমাদের বাদল এখানে আছেন। পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ আমাদের আয়নাল ভাই আছেন এবং আইএনটিটিউসির সভাপতি। আগামী 12 তারিখ আবার রক্তদান শিবির আছে রিলায়েন্স পাম্পের ওখানে, আয়নাল ভাইয়ের নেতৃত্বে হচ্ছে। সে আয়নাল ভাই আমাদের মধ্যে আছেন। আমার ছোট ভাই রিন্টু, ছাত্র পরিষদের সহসভাপতি রিন্টু এখানে আছে। তাহের ভাই আছেন, নিখিলদা আছে, শহীদুল ভাই আছেন, আমাদের সাদেক আছে, আমাদের জেলা পরিষদের হাজবেন্ড আমাদের কুতুব আছে এখানে। এছাড়াও আমাদের সমস্ত বুথের সভাপতি, অঞ্চলের সভাপতি, আমাদের পঞ্চায়েতের মেম্বার, পঞ্চায়েত সমিতির মেম্বার এবং সমস্ত বুথ কমিটির সদস্য যারা আজকের এই শুভ সন্ধ্যায় শুভ লগ্নে ঘটকপুকুর হাই স্কুল মাঠে উপস্থিত হয়েছেন, তাদের সকলকে প্রথমেই আমি রাজ্য তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এবং ভাঙড় বিধানসভা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ, আপনাদের অভিনন্দন, আপনাদের ভালোবাসা জানাচ্ছি। দেখুন, এটা নিয়ে আমি নারায়ণপুরে 2টো সভা করেছি, জাউলগাছিতে একটা সভা করেছি, আবার আজকে ফের জাউলগাছি সভা করছি। আমি অভিভূত যে আমি জানি না আজকে জাউলগাছিতে শুধু বুথ কর্মীদের যে সভা, এটা ক্যানিং পূর্বে আমি কোথাও পারবো কিনা আমার জানা নেই। যেটা আজকে জাউলগাছি পারে সেটা বোধহয় ক্যানিং পূর্ব বিধানসভার কোনো অঞ্চল পারবে কিনা আমার অন্তত জানা নেই। তাই আমি এই এলাকার যারা নেতৃত্ব, আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা যারা বুথ থেকে এসেছেন, আমাদের দলের পক্ষ থেকে আপনাদেরকে সর্বাগ্রে অভিনন্দন, ভালোবাসা জানাচ্ছি। দেখুন, এটা হচ্ছে তৃণমূল কংগ্রেস। আজকে আমরা আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় ছিলাম। দিদি প্রথমেই মঞ্চে উঠে আমাকে ডেকে বলল, ভাঙড় থানাটা কলকাতা পুলিশ করে দিয়েছি, দেখে নিস, আর ভাঙড়টা ভালো করে দেখে নিস। ভাঙড়ের প্রতি আমাদের প্রিয় মুখ্যমন্ত্রীর যে আবেগ, যে ভালোবাসা, যে স্নেহ, যে মায়া, যে মমতা, সেটা কিন্তু আমরা উপলব্ধি করেছি। আর বিশেষ করে যারা ভাঙড়ের মানুষ, তাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে চিরঋণী। আমি তো আন্তরিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে কৃতজ্ঞতা জানাবো যে ভাঙড়টাকে কলকাতা পুলিশের আওতায় নিয়ে এসে একটা বড় উপকার ভাঙড়ের মানুষকে করে দিয়েছে। কলকাতা পুলিশের আন্ডারে আসা মানে এই এলাকার অর্থনৈতিক পরিকাঠামো শক্তিশালী হবে, গ্রামীণ অর্থনীতি শক্তিশালী হবে। বাইরে থেকে বড় বড় ব্যবসায়ীরা, ইন্ডাস্ট্রিয়ালিস্টরা, তারা এই কলকাতা পুলিশের আন্ডার যত দূর পর্যন্ত এরিয়া আছে, সেই এলাকায় বিভিন্ন ছোট বড় মাঝারি ইন্ডাস্ট্রি করতে চাইবে। কারণ স্টেট পুলিশ আর কলকাতা পুলিশ, আমি কাউকেই ছোট করছি না, কাউকে বড় করছি না, কিন্তু ব্যবসায়ীদের একটা ধারণা যে কলকাতা পুলিশের আন্ডারে আসা মানে সমাজ বিরোধীদের দৌরাত্ম্য কমবে, কলকাতা পুলিশের আওতায় আসা মানে তোলাবাজি কমবে, কলকাতা পুলিশের আওতায় আসা মানে মোস্তানিগুলো কমবে, এবং কলকাতা পুলিশের যে দক্ষতা, যে যোগ্যতা আছে, তাদের যে ক্যাপাসিটি আছে, তাদের যে ম্যান পাওয়ার আছে, তারা দক্ষতার সঙ্গে সেই এলাকাটাকে সামাল দিতে পারবে। সবকিছু ভেবে, সবকিছু চিনতে আজ মমতা বন্দ্যোপাধ্যায় যে কাজ করেছেন,
আমি সবাইকে বলবো মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য একটা করতালি দিয়ে সবাই মিলে অভিনন্দন জানাবে। আমি আজকে যে কথা বলছি আপনি 6 মাস পরে মিলিয়ে নেবেন। যে জমির দাম এখানে 5 লাখ টাকা কাটা ছিল, আগামী অপেক্ষা করুন 3 মাসের মধ্যে 8 লাখ 10 লাখ টাকা কাটা হবে। আর ভাঙড় হচ্ছে আমাদের গর্বের জায়গা। ভাঙড়ের সবজি শুধু বাংলায় নয়, গোটা ভারতবর্ষে নয়, এক্সপোর্ট হয়, ইম্পোর্ট হয়। ভাঙড়ের মানুষ অত্যন্ত দক্ষতার সঙ্গে কাজ করেন, এটা আমরা সকলেই জানি। আমি জানি না কিভাবে কেমন করে 2021 সালের আগে ধর্মের গুলি খাইয়ে কিভাবে এখানে একটা সাম্প্রদায়িক শক্তি বললে ভুল হবে না, যারা বিজেপির দোসর, বিজেপির দালাল, ভাঙড়ের শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, রাজনৈতিক সচেতন মানুষ, কিভাবে সামাজিক সচেতন মানুষ, কিভাবে এই সিপিএম এর একটা লেজুর, একটা পাঁচাটা গোলাম, বিজেপির পাঁচাটা গোলামকে কিভাবে যে ভোট দিল, এটা আমি অঙ্কে কোনোভাবে মেলাতে পারছি না। কারণ আপনারা জানেন যে 2021-এর আগে ভাঙড়ের মানুষের গাল ভরা প্রতিশ্রুতি দিয়েছিল, বুক ভরা স্বপ্ন দেখিয়েছিল, মনে আশা জাগিয়েছিল। আমাদেরকে আইএসএফ বলেছিল আমাদেরকে ভোট দিন, আমরা আপনাদের আগামী দিনে স্বাধীনতা দেব, আমাদেরকে ভোট দিন, আমরা গোটা ভাঙড় জুড়ে উন্নয়নের স্বর্গ তৈরি করে দেব, আমাদেরকে ভোট দিন, ভাঙড়ের বেকার ছেলে মেয়েদের চাকরির ব্যবস্থা করব, ভাঙড়ে মেডিকেল কলেজ তৈরি করব, ভাঙড়ের ছেলে মেয়েদের হাতে খাতা কলম কম্পিউটার তুলে দেব। এই স্বপ্ন সেদিন দেখিয়েছিল। আর গোটা ভাঙড় জুড়ে অলিতে গলিতে রাস্তা, ব্রিজ, কালভার্ট অনেক কিছু করে দেব। আজকের এখানে যারাই বসে আছে আমি জানি অত্যন্ত দায়িত্বশীল নেতৃত্ব সবাই, কারণ আমাদের বুথ কমিটির সদস্যরা এখানে 90% বসে আছে। যাদেরকে দল মনে করেছে এদেরকে বুথ কমিটি আনলে পার্টি শক্তিশালী হবে, এরা অনেকটা রাজনৈতিক সচেতন। আপনারা মুখে হাত দিয়ে বলুন তো, আজকে 2021 সাল থেকে আজকে 2023 সাল শেষ, 2024 সাল পড়েছে। 21 থেকে 24 2.5 বছর 3 বছর ধরে ভাঙড়ের মাটিতে কোনো উন্নয়ন এতটুকু করতে পারেনি। তাহলে কেন প্রতিশ্রুতি দিয়েছিল? ভাঙড়ে মেডিকেল কলেজ তৈরি করার কথা বলেছিল, কোথায় গেল সেই মেডিকেল কলেজ? ভাঙড়ের ছেলে মেয়েদের হাতে খাতা কলম তুলে দেবে বলেছিল, কোথায় গেল সেই খাতা কলম? বিপদের দিনে ভাঙড়ের মানুষের পাশে থাকবে বলেছিল, কোথায় তিনি? ভাঙড়ের গরিব খেটে খাওয়া মানুষ, যারা নিম্নবিত্ত মধ্যবিত্ত, শীতের সময় যারা একটা কম্বল পায় না, শীতের সময় যারা একটা চাদর পায় না, একজন বিধায়ক হিসেবে ভোট দিয়েছেন আপনি। হুগলিতে গিয়ে তো 5,000 টাকা দামের কম্বল গায়ে দিয়ে শুয়ে আছেন। আপনার বিধায়ক এলাকার মানুষ দেখেছেন? আপনার এলাকার মানুষ কি করছে, কি খাচ্ছে, কোথায় শুচ্ছে, তাদের অবস্থা কি একবারও দেখেন? সেই রাজনৈতিক সচেতন আপনি নয়। আপনার কাজ হলো ধর্মের নাম করে, ধর্মের দোহাই দিয়ে ফুরপুরা শরীফকে সামনে রেখে মানুষকে বোকা বানানো, এটাই হচ্ছে আপনার কাজ। এটা আমরা নিশ্চিতভাবে জানি। আর বিধানসভায় যাবেন, শুভেন্দুর সঙ্গে পাজাবাজি করবেন, বাইরে আসবেন, ভাঙড়ে ঢুকবেন, সংখ্যালঘু মুসলমানদের জন্য কাঁদতে শুরু করবেন, আর গোটা বাংলা জুড়ে মুসলমান সংখ্যালঘু সমাজকে ভাগ করে 2% 4% ভোট কেটে বিজেপির হাতটাকে শক্তিশালী করবেন। এটাই হচ্ছে আপনার কাজ। এটা আমাদের ভাঙড়ের শুভবুদ্ধি সম্পন্ন মানুষকে বুঝতে হবে। মানব জীবনে বাঁচতে গেলে কতগুলো বিষয় আমাদের জানা দরকার, আমাদের বুঝতে হবে। আমি বলে গেলাম, আপনারা সব বিশ্বাস করলেন তা নয়, সেটাকে ভেরিফাই করুন, ক্রস চেকিং করুন যে আমি কতটা সত্য বলছি, কতটা মিথ্যে বলছি। এটা আমাদের মাথায় রাখতে হবে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার চলছে, মামাটি মানুষের সরকার, নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আজকের বুকে হাত দিয়ে বলুন তো, স্বাধীনতার পর কখনো কংগ্রেসের সরকার, কখনো যুক্তফ্রন্টের সরকার, কখনো বামপন্থের সরকার তৈরি হয়েছে। স্বাধীনতার পর অনেক সরকার এসেছে বাংলাতে। পশ্চিম বাংলায় মামাটি মানুষের সরকার। আজ বাংলাতে লক্ষ্মীর ভান্ডার কে নিয়ে আসলো? মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলাতে স্বাস্থ্যসাথী কে নিয়ে আসলো? মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলাতে কৃষক বন্ধু কে নিয়ে আসলো? মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলাতে কন্যাশ্রী কে নিয়ে আসলো? মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলাতে রূপশ্রী কি নিয়ে আসলো? মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলাতে খাদ্যসাথী কি নিয়ে আসলো? মমতা বন্দ্যোপাধ্যায়। আরো অনেক স্কিম আছে। আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আজ গোটা বাংলায় গরিব মানুষের মুখে হাসি ফোটানোর জন্য আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের মানবিক সরকার আজ বিভিন্নভাবে বিভিন্ন সামাজিক প্রকল্প চালু করে গরিব মানুষের মুখে আজকে হাসি ফুটিয়েছে। আর কিছু সাম্প্রদায়িক শক্তি তারা আজকের গোটা বাংলাটাকে হিন্দু মুসলমানদের মধ্যে কিভাবে দাঙ্গা বাঁধানো যায়, হিন্দু মুসলমানকে কিভাবে বিভাজন করা যায়, গোটা বাংলা জুড়ে কিভাবে অস্থিরতা তৈরি করে দেওয়া যায়, সেই চেষ্টা তারা করছে। আমাদের ঘৃণা হয়, লজ্জা হয় কোথায় জানেন? আমাদের রাজ্যের এক বিরোধী দল নেতা আছে। স্বাধীনতার পরে অনেক দলনেতা বাংলাতে তৈরি হয়েছে। আমরা কখনো শুনিনি যে বাংলার মানুষের পেটে লাথি মারার জন্য কেন্দ্রের মন্ত্রীদের গিয়ে পায়ে জাপটে ধরে পড়ে থাকে। 100 দিনের কাজের টাকা বন্ধ করে দাও, গরিব মানুষের ঘরের টাকা বন্ধ করে দাও, সর্বশিক্ষা অভিযানের টাকা বন্ধ করে দাও, গ্রামে পাড়ায় উন্নয়ন হবে সেটাকে বন্ধ করে দাও। এত অসভ্য, এত বর্বর, এত নোংরা বিরোধী দলনেতা এই বাংলার মাটিতে কখনো কোনো দিন এই বাংলাতে কখনো আসেনি। আজকের আমরা এই বাংলার একজন সাধারণ নাগরিক 8 থেকে 80 বছর পর্যন্ত যারা প্রত্যেকটা মানুষ আজকে এটা উপলব্ধি করতে পারছে। আর প্রতিদিন প্রতিনিয়ত আপনি স্বামী স্ত্রী ঝগড়া করবেন, সিবিআই কে পাঠিয়ে দেবে। একবার যদি ওর কানে গিয়েছে যে ওখানে ঘটকপুকুরে ওই কারোর স্বামী স্ত্রী ঝগড়া হয়েছে, ওর কানে যদি কোনো রকম ঠিক মতো পৌঁছায়, হয় ইডি না সিবিআই, ও পৌঁছে দেবেই। এটা হচ্ছে ওর কালচার। আপনারা কদিন আগে দেখলেন ওই শুভেন্দু গেল সভা করতে বসিরহাটে, সেখানে হুমকি দিয়ে শাহজাহানকে বলল, আমার নাম শুভেন্দু অধিকারী, আমি ওকে 5 তারিখ উঠিয়ে দেব। তো তারপরের দিন আবার পাল্টা শাহজাহান সভা করলো। শাহজাহান বলল যে কাঁথির বুনো মোষটা এসেছিল এখানে, ওর যদি হিম্মত থাকে ও সন্দেশখালীতে আসুক। হঠাৎ করে দেখলাম সকাল হতে না হতে ইডি এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট অফিসাররা শাহজাহানের বাড়িতে চলে গেল। সাধারণ মানুষ সেখানে ঘেরোয়া করলো, হাঙ্গামা হলো, যেটা আমরা কখনো সমর্থন করি না। কিন্তু আমার প্রশ্ন হলো একটা জায়গায়, আপনি যাচ্ছেন তদন্ত করতে, তাহলে কেন রাজ্য প্রশাসন জানবে না? কেন সিভিল অ্যাডমিনিস্ট্রেশন জানবে না? আপনারা বলছেন সিক্রেসি, গোপনীয়তা বজায় রেখে চলতে হবে, যার কারণে রাজ্য প্রশাসনকে জানাননি। আমার দ্বিতীয় প্রশ্ন হলো, তাহলে মিডিয়া এবিপি আনন্দ কি করে সেখানে চলে গেল? টিভি 9 কি করে সেখানে 5 মিনিট আগে চলে গেল? রিপাবলিক বাংলার লোকেরা সেখানে 10 মিনিট আগে গিয়ে অপেক্ষা করছেন সরবেরিয়াতে। কোথায় গোপনীয়তা আপনার? কেন্দ্রীয় এজেন্সি নিরপেক্ষতা কোথায়? আজ কেন্দ্রীয় এজেন্সি বিজেপির দালালতি করছে, চাটুকারিতা করছে, পুতুলের মতো নাচছে। আমরা ছোটবেলায় দেখতাম গ্রামে যখন বাচ্চা ছিলাম, পুতুল নাচ হতো। পুতুল নাচে ওই পুতুলের পোঁয়ায় একটু ইয়ে দিয়ে, ওই কি তার দিয়ে উপর থেকে যেভাবে নাচাতো, উপর থেকে যেভাবে অভিনয় করাতো, ঠিক সেইভাবে করতো। তা আজকে কেন্দ্রীয় এজেন্সি সিবিআই বলো, ইডি বলো, এরা হচ্ছে বিজেপির হাতের পুতুল। যেভাবে নাচাচ্ছে এরা সেইভাবে নাচছে। আমি বলছি শুধু খালি তৃণমূল কংগ্রেসের নেতারা কি দুর্নীতি করেছে? তৃণমূল কংগ্রেস বিধায়করা দুর্নীতি করেছে? খুব ভালো কথা, বাংলাতে তৃণমূল কংগ্রেসের নেতারা দুর্নীতি করছে, আপনি অ্যারেস্ট করছেন, ধরছেন, কোনো অসুবিধা নেই। কিন্তু সারদা নারদা কাণ্ডে যে শুভেন্দু অধিকারী টাকা নিয়েছে, এরকম 5 লক্ষ টাকা
জড়িয়ে ধরে নিচ্ছে টাকা, সারা পৃথিবীর মানুষ টিভিতে দেখছে। সেই কেসে যদি ফিরহাদ হাকিম অ্যারেস্ট হয়, যদি সুব্রত মুখার্জি প্রয়াত হয়েছে তিনি অ্যারেস্ট হয়, যদি সুদীপ বন্দ্যোপাধ্যায় অ্যারেস্ট হয়, তাহলে শুভেন্দু অধিকারী অ্যারেস্ট নয় কেন? এই প্রশ্ন কি আমরা করতে পারি না? এটাই করলে আমাদের অপরাধ। আমি তাই আপনাদের কাছে অনুরোধ করতে চাই, একটা পলিটিক্যাল ভেন্ডেটা, যাকে রাজনৈতিক প্রতিহিংসা বলা হয়, রাজনৈতিক প্রতিহিংসা আজকে চলছে। আগামী দিনে লড়াই সাম্প্রদায়িক বিজেপির সঙ্গে, এই 4 পয়সা খুদেদের সঙ্গে নয়। সিপিএম বলো, কংগ্রেস বলো, আর আইএসএফ বলো, এসওসি বলো, যা আছে এরা খুদে পার্টি। এরা আজ আছে তো কাল নেই, 5 তারিখ উঠিয়ে গেছে, খুব বেশি বেরোচ্ছে না। দেখছি হুজুরের নাম করে খুব বেশি কাজ হচ্ছে না। একটা বাঘ নাকি রিজার্ভে রেখেছিল, সেও নাকি খুব কাজ করতে পারছে না, সেও আর লোক নাকি ভয় করছে না। তাই এখন কায়দা করছে যে আগামী দিনে কিছু ভাওতা দিয়ে, বোকা বানিয়ে সংখ্যালঘুদের কিছু ভোট কাটা যায় কিনা। আর বিজেপি চেষ্টা করছে কিছু সংখ্যালঘুদের মাথা মাথা যারা আছে তাদের গরু ছাগলের মতো কিনে তাদের কিছু ফায়দা লোটা যায় কিনা, এই জায়গাগুলো আমাদের খেয়াল রাখতে হবে। ভোট চাইতে আসলে জিজ্ঞাসা করুন, কেন গরিব মানুষের টাকা বন্ধ করে দিয়েছে, কি অপরাধ? আমি 14 তারিখে আপনাদেরকে একটা তথ্য দেব যে কেন্দ্রীয় সরকার আমাদের রাজ্য থেকে গত 4-5 বছরে কত টাকা নিয়ে গেছে, আর গত 4-5 বছরে কেন্দ্রীয় সরকার আমাদের রাজ্যকে কি দিয়েছে। এটা 14 তারিখে আমাদের যে রাজনৈতিক কর্মী সম্মেলন হবে, এই কর্মী সম্মেলনের সমস্ত তথ্য আপনাদের কাছে তুলে ধরব। আপনারা বুঝতে পারবেন কেন্দ্রীয় সরকারের কত বড় গাদ্দারি, কত বড় হিটলারি করে আজ বাংলার 10 কোটি মানুষকে আজকের ভাতে মারতে চাইছে। এখানে যারা সংখ্যালঘু মানুষ আছে, মুখে হাত দিয়ে বলুন তো, আমরা বিভিন্ন সময় বিভিন্ন সরকারের সময় দেখেছি এই বাংলায় সাম্প্রদায়িক দাঙ্গা, সাম্প্রদায়িক হানাহানি, অরাজকতা, বিশৃঙ্খলা। আজকে যারা আমাদেরও বিরোধিতা করেন তাদের আমি প্রশ্ন করতে চাই, 2021 সালে পশ্চিমবাংলায় মামাটি মানুষের সরকার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সারা বাংলাতে একটা সাম্প্রদায়িক দাঙ্গা দেখেছেন? সারা বাংলাতে হিন্দু মুসলমানকে বিভাজন দেখেছেন? না, বরং মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে গোটা বাংলা জুড়ে 11 সালের পর থেকে বাংলায় একটা শান্তি সম্প্রীতির একটা মেলবন্ধন তৈরি হয়েছে। আমি গর্ববোধ করি যখন আমাদের হিন্দু ভাইদের দুর্গা পূজা, কালী পূজা, লক্ষ্মী পূজা হয়। আমি গর্ববোধ করি যখন আমাদের মুসলমানদের ঈদ হয়, মিলাদ হয়, জলসা হয়। কোন বড় অনুষ্ঠান কিংবা খ্রিস্টানদের 25শে ডিসেম্বর কিংবা আদিবাসী ভাই বোনেদের টুসু মেলা কিংবা বাসন্তী মেলা হয়, আমাদের মুখ্যমন্ত্রী তার পুলিশ প্রশাসনকে বলে, তার সিভিল অ্যাডমিনিস্ট্রেশনকে বলে, আপনারা একটু খেয়াল রাখবেন যে কোনো শান্তি সম্প্রীতি বিঘ্নিত যেন না হয়। কারণ এই বাংলা শান্তির বাংলা, একতার বাংলা, এই বাংলা রবীন্দ্রনাথের বাংলা, এই বাংলা নজরুলের বাংলা, এই বাংলা নেতাজি সুভাষচন্দ্রের বাংলা। এই বাংলায় কখনো যেন শান্তি সম্প্রীতি নষ্ট না হয়। সেই বাংলাকে আজকের কালিমা লিপ্ত করার জন্য ওই কাঁথির বুনো মোষ আর তার সঙ্গে কিছু ছাগল আছে, যে ছাগলগুলো প্রতিদিন প্রতিনিয়ত গোটা বাংলাকে আজকের ক্ষত বিক্ষত করতে চাইছে। আজকে কেন এনআরসি? স্বাধীনতার পরে তো এত বছর হয়ে গেল, আজকে 75 বছর, হঠাৎ করে কেন গত বছর এনআরসি চালু করতে হবে? কেন পার্লামেন্টে এনআরসি সি এর মতো, সিটিজেন অ্যাক্টের মতো আইন পাস করতে হলো? তার কারণটা কোথায়? তার কারণ হলো এনআরসি সি এর মধ্যে হিন্দু মুসলমানকে বিভাজন করো, এনআরসি সি এর মধ্যে দিয়ে দাঙ্গা বাঁধাও, মানুষের গোষ্ঠী ভাগ করো, একটা অংশের মানুষকে ঘাট ধাক্কা দিয়ে বাংলাদেশে পাকিস্তানে পাঠাও। এটাই তো ঘটনা, অন্য কোনো ঘটনা, অন্য কোনো ফ্যাক্ট নয়। এই মানসিকতা নিয়ে আজকে এই ধরনের চক্রান্ত ষড়যন্ত্র করছে। আচ্ছা বলুন তো, এখানে যারা বসে আছে তারা কি ভারতবর্ষের নাগরিক নয়? আমাদের কাছে স্কুলের সার্টিফিকেট আছে, আমাদের কাছে ভোটার আইডি কার্ড আছে, আমাদের কাছে আধার কার্ড আছে, আমাদের কাছে জমির দলিল আছে, আমাদের কাছে ড্রাইভিং লাইসেন্স আছে, আমাদের কাছে জন্ম কার্ড আছে। এর পরেও আমাদের কেন্দ্রীয় সরকার একটা সার্টিফিকেট দেবে, তবে আমার বাংলার নাগরিক হতে হবে, ভারতবর্ষের নাগরিক হতে হবে। আমরা ওগুলো কি মাদলি করে ধুই দিয়ে খাবো?
তাহলে কেন ৬,০০০ কোটি টাকা খরচ করে কেন্দ্রীয় সরকার আজকের এই আধার কার্ড তৈরি করলে জবাব কি দেবেন? কেন আজকের ভোটার আইডি কার্ড? আজ যদি ভোটার আইডি কার্ডে যদি কোনো মূল্য না থাকে, 2019 সালে পার্লামেন্ট হয়েছিল, এই ভোটার আইডি কার্ডের জন্য ভোট দিয়ে যারা আইডেন্টিটি কার্ড ছিল, সেই আইডেন্টিটি কার্ডের বলে তারা ভোট দিয়েছিল, তারা সংসদ তৈরি করেছিল, আর সেই সংসদের বলে আজকে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হয়েছিল। যদি ভোটার আইডি কার্ডের কম যদি মূল্য যদি না থাকে, তাহলে নরেন্দ্র মোদীর কোনো মূল্য নেই, তাহলে ইমিডিয়েট পদত্যাগ করা উচিত ওনার। আসলে এসব কিছু নয়, মানুষকে ধোকা দাও, মানুষকে বোকা বানাও, নিজের ক্ষমতা তৈরি করো, হিটলারি রাজত্ব কায়েম করো। ঠিক যেমন পৃথিবীর একটা দেশ ছিল জার্মান, আপনারা অনেকেই জানেন, সেখানে একজন হিটলার বলে এক নেতা ছিল, সে একটা স্লোগান দিয়েছিল, সে ভেবেছিল বন্দুকের নলের আগায় গোটা পৃথিবীটাকে দখল করে নেবে। একটার পর একটা দেশ যখন দখল করতে লাগলো, সে স্লোগান দিয়ে বলল যে এক দেশ হবে জার্মান, এক জাতি হবে জার্মানি, আর রাষ্ট্রনায়ক হবে জার্মানি। এই তিনটি কোঠার ভিত্তিতে, তিনটে শব্দের ভিত্তিতে একদিনে 2 কোটি ইহুদিকে খুন করেছিল। আর আজকে গোটা ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে নরেন্দ্র মোদীর সরকার দেশের স্বাধীনতা, দেশের সার্বভৌমত্বকে জলাঞ্জলি দিয়ে, দেশের আইন কানুন পরিকাঠামোকে জলাঞ্জলি দিয়ে আজকে বলছে এক দেশ হবে হিন্দুস্তান, এক জাতি হবে হিন্দু, এক রাষ্ট্রনায়ক হবে হিন্দু। ভারতবর্ষের সংবিধান কি সে কথা বলেছে? না, ভারতবর্ষের সংবিধান বলছে ইন্ডিয়া ইজ এ সেকুলার কান্ট্রি, ভারতবর্ষ একটি ধর্ম নিরপেক্ষ দেশ। এখানে একজনে যদি হিন্দু থাকে তার যেমন ধর্ম চালানোর অধিকার আছে, একজন মুসলমান থাকলে তারও ধর্ম চালানোর অধিকার আছে। এটাই হচ্ছে ভারতবর্ষ। পৃথিবীর 3য় বৃহত্তম জনসংখ্যা দেশ হচ্ছে ভারতবর্ষ, যেটা আমাদের কাছে গর্ববোধ করি। আজকে সেই ভারতবর্ষের স্বাধীনতা, সার্বভৌমত্বকে জলাঞ্জলি দিয়ে আজ দেশের সরকার হিটলারি রাজত্ব আজকের কায়েম করার চেষ্টা করছে। লড়াইটা আমাদের তাদের বিরুদ্ধে। এটা আমাদের তৃণমূলের বুথ কমিটির যারা সদস্য আছে তাদেরকে প্রথম বুঝতে হবে। 19 সালে আমরা এই এলাকা থেকে ব্যাপক ভোটে জিতেছিলাম। আমি আমার প্রত্যেকটা বুথ কমিটির সদস্য, আমি তাদেরকে অনুরোধ করতে চাই যে আমাদের মাটি কামড়ে লড়াই করতে হবে। মানুষকে যে ভুল বুঝেছে মানুষের কাছে পৌঁছাতে হবে, মানুষের দরজায় দরজায় আমাদের যেতে হবে, নিজেদের ত্রুটি থাকলে মানুষের কাছে ক্ষমা চাইতে হবে। মাথা হেট করলে মাথা উঁচু হয়, মাথা হেট করলে মাথা নিচু হয় না। মানুষের কাছে যদি আমরা মাথা হেট করি, মানুষ হলো গণদেবতা, সেই গণদেবতার পায়ে প্রণাম যদি আমরা করি, আমাদের খুব বেশি সম্মান যাবে না। এটা আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীদের আমাদের প্রথম মাথায় রাখতে হবে। সেই লক্ষ্য, সেই মানসিকতা নিয়ে আমাদের এগোতে হবে। আমাদের জাউলগাছি অঞ্চল, আজকে যে কর্মীরা, আমার সহকর্মীরা এখানে বসে আছেন, আমি তাদেরকে অনুরোধ করতে চাই, ঐক্যবদ্ধ লড়াই, ঐক্যবদ্ধ জোট, ঐক্যবদ্ধ হওয়ার ডাক গোটা জাউলগাছি অঞ্চল জুড়ে দিতে হবে। আমাদের ঘাটতি, আমাদের খামতি, দুর্বলতা থাকলে সংশোধন করতে হবে। নিজেদের মধ্যে কোনো দুর্বলতা রাখা চলবে না। জাউলগাছিকে দেখে প্রাণগঞ্জ শিখবে, জাউলগাছিকে দেখে নারায়ণপুর শিখবে, জাউলগাছিকে দেখে বোদরা শিখবে। কারণ জাউলগাছি হলো আমাদের হেডকোয়ার্টার। ঘটকপুকুর বাজার, ভাঙড় বাজার, যেটা আমাদের কাছে হেডকোয়ার্টার, আমাদের জাউলগাছি নেতৃত্বদের সবচেয়ে বেশি ভূমিকা নিতে হবে। কোনো ঘাটতি নয়, কোনো কম্প্রোমাইজ নয়, আমরা আছি সঙ্গে। আমরা আগামী দিনে ঐক্যবদ্ধভাবে আপনাদের পাশে আমরা যেমন আছি তার চাইতে আরো বেশি থাকবো। আমরা সর্বশক্তি দিয়ে আপনাদের পাশে আছি, গুলি বোমা বন্দুক দিয়ে নয়। এক অসভ্যতার নজির দেখলো গত পঞ্চায়েত ইলেকশন। আপনারা শুনেছেন কখনো যে গণনার দিন ভোট গণনা কেন্দ্র ঘিরে ফেলতে হবে? সেন্ট্রাল পুলিশ 100, রাজ্য পুলিশ 150, পাঞ্জাব পুলিশ 90 জন, 300 350 পুলিশ। ভিতর থেকে হোয়াটসঅ্যাপ করে পাঠিয়ে দেওয়া হচ্ছে ভয়েস রেকর্ড। আরে চতুর্দিক থেকে এসে স্কুলের গায়ে বোম মার, না হলে ওরা সার্টিফিকেট দেবে না, জোর করে সার্টিফিকেট নিতে হবে। ভয়েস রেকর্ডিং আমাদের কাছে আছে, এখনো আছে। পরিণাম কি হলো? পুলিশ ঢুকে গেল স্কুলের মধ্যে, একজন অ্যাডিশনাল এসপি গুলি হয়ে গেল। কারা গুলি করলো? আইএসএফ এর গুন্ডারা, সমাজ বিরোধীরা। একজন কনস্টেবল গুলি হলো, আর নিজেদের গুলিতে 3 জন মারা গেল। কারণ উত্তর থেকে গুলি করছে দক্ষিণে, দক্ষিণ থেকে গুলি করছে উত্তরে, পশ্চিম থেকে গুলি করছে পূর্বে,
পূর্বে থেকে গুলি করছে পশ্চিমে। এটাই ছিল অবস্থা। সকাল হলো, নাটক শুরু হলো, 3টে লাশ নিয়ে বললো লাশ ছাড়বো না। কেন? বললো পুলিশ গুলি করেছে। তো আমরা যারা ছিলাম আমরা ভাবলাম সত্যিকার হয়তো পুলিশ গুলি করেছে, পুলিশকে গুলি করেছে, তাই পুলিশ পাল্টা গুলি করেছে। ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্ত হলো এবং সেই তদন্তে কি উঠে আসলো? সেই তদন্তে উঠে আসলো না, পুলিশের গুলিতে ওরা মরেনি, ওরা নিজেদের গুলিতে নিজেরা মরেছে। সিআইডি তদন্ত হলো, এখনো পর্যন্ত 10 জন খুনিকে পুলিশ অ্যারেস্ট করেছে, সিআইডি অ্যারেস্ট করেছে। এটাই ছিল সেদিন অবস্থা। কি জবাব দেবেন হুজুর? ফুরফুরায় তো বসে আছেন, দালালি করছেন, ভাঙনের মানুষের রক্ত নিয়ে ছিনিমিনি খেলা করছেন, নিজে হুজুর হুজুর করছেন, আর হুজুরের দোয়াই দিয়ে গোটা ভাঙন জুড়ে যুব সমাজের হাতে গুলি বাবা বন্দুক তুলে দিচ্ছেন। এটাই তো আপনি নেতা? লজ্জা নেই, শরম নেই, বেহায়া। আজকে যেভাবে ভাঙনের সংখ্যালঘু সমাজ নিয়ে যে খেলা করছেন, একদিন ভাঙনের মানুষ কিন্তু আপনাকে ধরে জিজ্ঞাসা করবে, কেন খুন হলো আমার ভাই, কেন খুন হলো আমার কাকা? এই জবাব নওশাদ তোমাকে দিতে হবে। আজ বলছি, আপনি 1 বছর 2 বছর পরে, 6 মাস পরে আপনি মিলিয়ে নেবেন। একদিন ওকে এই জবাবটা দিতে হবে। হোমিওপ্যাথি চিকিৎসক দেখেছেন তো? হোমিওপ্যাথি চিকিৎসা করলে কি হয়? ওই আপনি আজকে ওষুধ খাবেন, 15 দিন কি 1 মাস পরে কাজ হবে। এই যেন হোমিওপ্যাথি ডাক্তার 1 মাস 1.5 মাস পরে আসবেন, এসে একটু ঘুরে যাবে, দেখো আমার বিধায়ক এলাকা আমি ঘুরে যাচ্ছি। কোনো দায়িত্ব নেই। রাস্তাঘাট তৈরি করতে হবে, কারা করবে? তৃণমূল কংগ্রেস করবে। আর ভোট নেওয়ার বেলা কারা নেবে? ওই ভণ্ড নেবে। এটা কি হয়? এটা কি চলতে পারে? ভাঙনের শান্তি সম্প্রীতি বিঘ্নিত হবে, তার জন্য কারা লড়াই করবে? তৃণমূল কংগ্রেস লড়াই করবে, মামাটি মানুষের সরকার লড়াই করবে। আর ফুরফুরা শরীফে হাত পেতে কে টাকা নেবে? ওই ভণ্ড টাকা নেবে। এটা কি হয়? এই জিনিস বেশি দিন চলতে পারে না। ভাঙনের মানুষকে এটা বুঝতে হবে। ভাঙনের রাজনৈতিক সচেতন, সামাজিক সচেতন মানুষ, বুদ্ধিমান মানুষ। আমি আপনাদের কাছে অনুরোধ করতে চাই, মমতা বন্দ্যোপাধ্যায় বড় উপহার আপনাদের দিয়েছেন, তাই আগামী 24 সালে লোকসভা নির্বাচনে এই ভাঙড় থেকে আমাদের বিরোধীদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে হবে যে ভাঙড়ের শেষ কথা বলবে তৃণমূল কংগ্রেস। ভাঙড় এই ভণ্ড, ওই কালোবাজারি ধর্মের কালোবাজারিরা, তারা শেষ কথা বলবে না, এটাকে আমাদের প্রমাণ করে দিতে হবে। আরে ধর্ম আমরা প্রত্যেকেই শ্রদ্ধা করি। আমি মুসলমান, আমার ধর্ম ইসলাম, আমি ইসলাম ধর্মকে পবিত্র মনে করি। যে হিন্দু, তার ধর্ম সনাতন ধর্ম, সে সনাতন ধর্মকে শ্রদ্ধা করে। এটাই তো আমাদের কালচার, এটাই তো আমাদের সংস্কৃতি, আমরা এটাই তো নিয়ে বড় হয়েছে। আজকে ধর্মকে সামনে রেখে রাজনীতি করতে হবে, এটা কোন হাদিসে, কোন কোরআনে লেখা আছে? কোথায় লেখা আছে একজনের ধর্মের নাম করে রাজনীতি করে একজনের মাথা ফাটিয়ে দিতে হবে, মায়ের মাথা সিঁদুর হাতে চুড়ি ভেঙে দিতে হবে? আপনারা শুনলে অবাক হবেন, এখনো পর্যন্ত 21 জন লোক আমাদের, কারোর হাত ভেঙেছে, কারোর পা ভেঙেছে, কারোর পিঠে ডাড়া ভেঙেছে, তারা এখনো পর্যন্ত পঙ্গু অবস্থায় ভাঙড় 2 নম্বর ব্লকে রয়েছে। ভাবতে পারেন, এটাই কি ইসলাম শিখিয়েছে? এটাই কি নওশাদ? এটাই তুমি বড় বড় কথা বলো হুজুরের নাম করে? লজ্জা লাগে না, বেহায়া? আমি তাই আপনাদের কাছে অনুরোধ করি যে আগামী 14 তারিখ আমাদের প্রত্যেকটি বুথ কমিটির সদস্য, প্রায় 8 থেকে 9 হাজার বুথ কমিটির সদস্য, অঞ্চল কমিটির সদস্য, ব্লক কমিটির সদস্য, কোনো সাধারণ মানুষ সেখানে যাবে না। পঞ্চায়েত সমিতির মেম্বার, 9টা অঞ্চল থেকে 9,000 কর্মীরা সেখানে যাবে। সেখানে দুপুরে আমরা একটা ডাল ভাতের ব্যবস্থা রেখেছি বড়ালি সবুজ রঙের মাঠে। আগামী কাল থেকে তার ডেকোরেশনের কাজ শুরু হবে। আমি সকলকে অনুরোধ করবো, আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন তাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা 14 তারিখ ঠিক বেলা 10টা থেকে 10:30টার মধ্যে আমাদের বড়ালি সবুজ রঙের মাঠে উপস্থিত হবেন। আমি আশা করি সেদিন এক ঐতিহাসিক দিন, এক ঐতিহাসিক সময়, এবং আমরা যারা তৃণমূল কংগ্রেসটা করি, সেদিন ভাঙড়ের মানুষ 1 নম্বর ব্লকে যারা আছে আর বিরোধী যারা আছে, তারা বুঝবে যে এপারে আমাদের আর খুব বেশি কিছু হবে না, তবলিতা আমাদের গুড়িয়ে নিয়ে এখান থেকে আমাদের কেটে পড়তে হবে। সেই প্রমাণের দিন আগামী 14 তারিখ। তাই 14 তারিখে অনেক কথা আছে আপনাদের সঙ্গে আমাদের, আমরা অনেক বিষয় আমরা সেদিন বলবো। আমি আশা করি আমার প্রত্যেকটা তৃণমূল কংগ্রেসের কর্মী, আমি তাদের কাছে অনুরোধ করতে চাই, আজ থেকে ফিরে যাবেন,
আমাদের প্রত্যেকটা বুথ সভাপতি তার কমিটির সদস্যদের নিয়ে একটা করে মিটিং করবেন। আমরা প্রত্যেকটা অঞ্চলে ব্যাচ দিয়ে দেব। আমরা প্রায় 9000 ব্যাচ তৈরি করছি। প্রত্যেকটা অঞ্চলে ব্যাচ করে আপনারা ওখানে উপস্থিত হবেন, কিংবা আমরা ওখান থেকেই ব্যাচ দিয়ে দেবো। ওখানে যখন যাবেন সেখান থেকে আমরা ব্যাচ দিয়ে দেবো। এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে সাড়ম্বরে আমাদের বড়ালী চির সবুজ সংঘের মাঠে আমাদের ওখানে আপনারা 14 তারিখে উপস্থিত হবেন। আর আরেকটা কাজ আমরা ভাঙড় 1 নম্বর ব্লক এবং ক্যানিং 2 নম্বর ব্লকের জন্য করেছি। আমি আপনাদের কাছে ঋণী চিরকৃতজ্ঞ যে আমাদের এমএলএ কাপ ফুটবল টুর্নামেন্ট হয়, আপনারা জানেন 18ই নভেম্বর আমরা ভাঙড় কলেজ মাঠ থেকে শুরু করেছিলাম। আর যারা নেতৃত্ব বসে আছেন এখানে রিন্টু, বাহারুল, হাসান ভাই, বাদল, আয়নাল ভাই, রফিক, তাহের ভাই, নিখিলদা থেকে শুরু করে আমাদের ছাত্র পরিষদের সমস্ত ছেলেরা, আমাদের অনেক বুথ কমিটি, অঞ্চল কমিটির ছেলেরা অক্লান্ত পরিশ্রম করে এক বর্ণাঢ্য পরিবেশে ভাঙড় কলেজ মাঠে আমাদের এমএলএ কাপের শুভ উদ্বোধন হয়েছিল। আর সেই কাপ খেলার ফাইনাল 21 তারিখ হবে। এবং একটা বড় বড়ালী চির সবুজ সংঘের ছেলেরা তাদের মাঠে প্রায় অনেকগুলো খেলা হয়েছে, একটা বড় ভূমিকা তারা গ্রহণ করেছে, তাদেরকে আমি ধন্যবাদ জানাই। তাই 21 তারিখে আমরা ঠিক করেছি আমরা 1 লক্ষ টিকিট এই দুটো ব্লকে দেব বিনা পয়সায়, নট ফর সেল, একটা টাকার বিনিময়ে নয়। প্রত্যেকটা অঞ্চলে ইতিমধ্যে 5000 করে আমরা দিয়েছি টিকিট। আমাদের কর্মীদের বলেছি প্রত্যেকটা বাড়ি বাড়ি একটা করে টিকিট দিয়ে আসতে হবে। 1000 একটা প্রাইজ আছে, মোটরসাইকেল, টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, সোনার আংটি, সাইকেল থেকে শুরু করে অনেক ভালো ভালো প্রাইজ। একদিকে আপনি বিনা পয়সায় খেলা দেখবেন, অন্যদিকে বিনা পয়সা আপনার যদি ভালো ভাগ্য ভালো হয় আপনি হয় টিভি নাই, ফ্রিজ নাই, মোটরসাইকেল পাবেন। তাই আমি সকলকে আমন্ত্রণ জানাচ্ছি, আমার বুথ কমিটির সদস্য যারা আছেন, এই এলাকার সাধারণ কর্মীরা যারা আছেন, যুব সমাজের ছেলেরা যারা আছেন, তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আপনারা অবশ্যই আসবেন। আমি জানি এখানে 30টা বুথ, 6000 লাগবে, 5000 দিয়েছি আর 1000 দিয়ে দেবো। 28 দোকানে 56, আর 600 লাগবে, এখানে দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। আমাদের কলেজের ছাত্র পরিষদের ছেলেদের আমরা 500 টিকিট তাদের এমনিতে আলাদা করে দিয়ে দেবো, এটা আমরা আলাদা করে দিয়ে দিচ্ছি। আমরা আশা করবো যে আপনারা 21 তারিখে অবশ্যই আসবেন। এবং খেলার মাঠে এবার অনেক, একবার কলকাতা মানের খেলা হচ্ছে, অনেক কলকাতার নামি দামি আইএসএল থেকে শুরু করে বড় বড় ইস্ট বেঙ্গল, মোহনবাগান, মডার্ন স্পোর্টিং এর বিভিন্ন প্লেয়াররা এই খেলাতে আসছে। আর 21 তারিখে তো ঐতিহাসিক খেলা হবে 3খানা, দুটো সেমিফাইনাল, একটা ফাইনাল। আর বিশেষ করে আমাদের 7 জন মন্ত্রী যেমন থাকছেন, 15 জন বিধায়ক থাকছেন, এবং সিনেমা জগতের কৌশানী চক্রবর্তী এবং ঋত্বিকা সেন তারাও থাকছেন। 10 জন প্রাক্তন খেলোয়াড় যারা একসময় ভারত কাঁপিয়েছে, এই ধরনের নামি দামি প্লেয়াররা, তারাও ওই দিন আমন্ত্রিত হয়েছে, তারাও ওই দিন আসবেন। আমরা আমাদের পক্ষ থেকে ভাঙড় 1 নম্বর ব্লকের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমার ভাঙড় 2 নম্বর ব্লক বলছিল দাদা ওরা টিকিট পাবে, ওরা খেলায় যাবে, আমরা যাব না। আমরা বললাম একটা সিদ্ধান্ত আমরা নিয়েছি, আমরা ভাঙড় 1 নম্বর ব্লক এবং ক্যানিং 2 নম্বর ব্লক, এই দুটো ব্লকের প্রত্যেকটা বুথে আমরা 200 করে টিকিট দিচ্ছি। আমরা এবারে ভাঙড় 2 নম্বর ব্লকটা বাইরে রেখেছি, পরবর্তীকালে আমরা যুক্ত করার চেষ্টা করব। তাই সকলকে অনুরোধ করছি, শুধু রাজনীতি নয়, রাজনীতির সঙ্গে সঙ্গে খেলাধুলা, রাজনীতির সঙ্গে সঙ্গে বিনোদনমূলক অনুষ্ঠান, রাজনীতির সঙ্গে সঙ্গে সমাজসেবামূলক অনুষ্ঠান, রাজনীতির সঙ্গে সঙ্গে শিক্ষামূলক অনুষ্ঠান, বস্ত্র বিতরণ, রক্তদান শিবির, বিভিন্ন সমাজসেবামূলক অনুষ্ঠান আমাদের করতে হবে। তাই আজকে আমাদের পক্ষ থেকে ক্ষুদ্র উপহার, আমরা শুধু আমাদের যারা বুথ কমিটির সদস্য তাদের জন্য আমরা প্রত্যেক এখানে প্রায় 1200 লোকের হাতে আজকের আমরা এই ক্ষুদ্র উপহারটুকু আমরা তুলে দেবো আমাদের দলের পক্ষ থেকে। এটা কোনো কিছুর বিনিময়ে নয়, এটা ভালোবাসার উপহার। আমি যেমন মনে করি আমি একজন তৃণমূল কংগ্রেসের কর্মী, আপনারাও একজন তৃণমূল কংগ্রেসের কর্মী। আপনাদের আশীর্বাদ, আপনারা ভালোবাসায় হয়তো আমি এমএলএ, কিন্তু এমএলএ হলেও আমরা এসব কিছু কোনোদিন মনে করি না, এখানে অবজারভার হলেও সবকিছু মনে করি না। আমরা আপনাদের মতো একজন সাধারণ কর্মী হিসেবে কাজ করি। তাই আমি সকলকে বলবো আন্তরিকতার সঙ্গে আপনারা গ্রহণ করবেন এবং আগামী দিনে বিরোধীদের চোখে চোখ রেখে লড়াই করবেন, মানুষকে সঠিক বিষয়টা মানুষের কাছে তুলে ধরবেন। এই কথা বলে আমার অন্তরের অন্তঃস্থল থেকে জাউলগাছি অঞ্চলে সর্বস্তরের কর্মী নেতা যারা আছে তাদেরকে ধন্যবাদ, ভালোবাসা জানিয়ে আমার বক্তব্য আমি শেষ করছি। জয় হিন্দ,
বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। জয় বাংলা।